হয়েছে এবং জেলা প্রশাসন বলছেন যে তাদের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়ার কথা সেটি সঠিক সময়ে সঠিক জায়গায় তারা পৌঁছে দিচ্ছেন এমনটাই দাবি তাদের। তবে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের মধ্যে বেশ আক্ষেপ রয়েছে, আসলে নিজের যে বাসস্থান নিজের যে বাড়ি সেখানে থাকতে পারছেন না অনেকে, যার ফলে কিন্তু তাদের মাঝে যে জীবনযাত্রায় যে প্রভাব পড়েছে সেটি নিয়ে তারা বেশ শঙ্কিত। এবং পাশাপাশি কক্সবাজারে এই বছরের যে বর্ষাকাল এটি আসলে মানুষের জন্য বেশ দুর্বিষহ সময় হয়ে এসেছে। এতে 20 জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং মানুষের মাঝে এক প্রকার আসলে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। পাশাপাশি কক্সবাজারে যারা পাহাড়ের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে ইতিমধ্যে প্রশাসন কাজ শুরু করেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আসলে সেখানে কাজ করা হচ্ছে, কিন্তু যারা পাহাড়ের পাদদেশে থাকছেন তাদেরকে আসলে ওইভাবে এখন পর্যন্ত সেখান থেকে সরানো সম্ভব হয়নি। তবে কক্সবাজারের চকরিয়া, রামু সহ বেশ কিছু এলাকা একেবারে প্লাবনের শিকার হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং যারা সেখানে থাকছেন তাদের মাঝে মোটামুটি এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। সব মিলিয়ে কক্সবাজারে এবারের যে বন্যা পরিস্থিতি এটি অন্য বছরের তুলনায় বেশ ভয়াবহ রূপ ধারণ করেছে। এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এবার আমরা চলে যাব বান্দরবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট। সম্রাট, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, এবার আপনার এলাকার বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই কক্সবাজারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন, বান্দরবানের পরিস্থিতি কিন্তু আরও অবনতি হচ্ছে। গত 7 দিন ধরে বান্দরবান প্রবল বর্ষণে বান্দরবান সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী বিপদসীমার অতিক্রম করেছে পানি। আমি যদি আরেকটু বলতে চাই, গতকাল যখন প্রায় বিকেল নাগাদ যখন বৃষ্টি থেমে যায় তখন সন্ধ্যা নামতেই সাঙ্গু নদীর পানি প্রায় 1 সেন্টিমিটার যেটা দেখতে পেলাম প্রায় 1.5 সেন্টিমিটার এটা বেড়ে যায়। সব মিলিয়ে এটাই বলা যায় যে বান্দরবানের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। জেলা প্রশাসনের হিসাব মতে নিম্নাঞ্চল বান্দরবানের প্রায় 4টি উপজেলার প্রায় নিম্নাঞ্চল তলিয়ে যায়। জেলা প্রশাসনের হিসাব মতে এই প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এতে প্রায় সরকার ঘোষিত, জেলা প্রশাসন ঘোষিত 220টা আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে প্রায় 10,000-এর উপরে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা তাদের মজুদ রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে এবং গতকাল থেকে কোথাও পাহাড়ধসের কোনো ঘটনা পাওয়া যায়নি। বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যদি চট্টগ্রামের পরিস্থিতি আমাদেরকে জানান। সম্রাট, আপনি যেমনটা বান্দরবানের খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেখতে পাচ্ছেন। এই মহাসড়ক এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে। পানির নিচে থাকার কারণে কিন্তু যানবাহন চলাচল করছে, যে ভারী যানবাহনগুলো চলাচল করছে, আবার ছোট যানবাহন একেবারে বন্ধ রয়েছে। টানা 5 দিন ধরে কিন্তু মহাসড়কের বিভিন্ন জায়গায় এইভাবে এর সড়কের উপরে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর সমান পানি কিন্তু আমরা লক্ষ্য করছি। তার কারণে কিন্তু এখানে যানবাহন চলাচলের যেমনটা ব্যাহত হয়েছে তেমনিভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কক্সবাজার যাওয়ার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছেন পুরো এলাকা এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে। পানির নিচে থাকার কারণে কিন্তু এখানে অনেক ঘর বাড়ি কিন্তু এখনো ডোবা রয়েছে, পানিতে তলিয়ে গেছে বিভিন্ন ঘর বাড়ি। তো এখানে বাসিন্দা যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছে। এখনো সকাল থেকে আবার বৃষ্টি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অব্যাহত
থাকার কারণে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানে। যারা বাসিন্দা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছানোর জন্য, শুকনো খাবারগুলো পৌঁছানোর জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। একই সাথে সকাল থেকে স্পিড বোটের মাধ্যমে যারা একেবারে দুর্গম এলাকায় আটকা পড়েছেন, দুর্গম এলাকায় আছেন, তাদেরকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য সেনাবাহিনীও যোগ দিয়েছেন। সেনাবাহিনী স্পিড বোটের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে কিন্তু আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া সহ বাঁশখালী সহ বিভিন্ন এলাকা বলতে যে দক্ষিণাঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। এখনো পর্যন্ত পানি যেভাবে নামার কথা রয়েছে সেভাবে নামেনি। আবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি আসলে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে যে ভুক্তভোগীদের মনে। এখানে জেলা প্রশাসন বলছেন তাদের চেয়ে 600-র বেশি আশ্রয়কেন্দ্র তারা খোলা রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আশ্রয়কেন্দ্র কিন্তু অনেকজন কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। ধন্যবাদ তোমার। আমি একটু জানিয়ে রাখি, আসলে আমাদের মৌলভীবাজার জেলার কিন্তু পাশেই কিন্তু ভারত, আর এই ভারতের ডলে বৃষ্টিতে অতিবৃষ্টি এবং বাংলাদেশের বৃষ্টির কারণে কিন্তু মৌলভীবাজার জেলার মনুদলাই, কুশিয়ারা, কন্টিনেলা সহ বেশ কয়েকটি নদী কিন্তু ভারত থেকে উৎপত্তিস্থল হওয়ার কারণে কিন্তু একটু বৃষ্টি দিলেই কিন্তু পানি তলিয়ে আসে। আমি একটু জানিয়ে রাখি, মনু এবং দোলাইর 3টি স্থানে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে। আর মনু নদীর কিন্তু 2020 সালে আপনার 1000 কোটি টাকার একটা প্রকল্প কিন্তু আসে মনু বাঁধ রক্ষার জন্য। কিন্তু এই প্রকল্প কিন্তু এক এক করে দুইবার কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন করে কিন্তু এক্সটেনশন করা হয়েছে 2028 সাল পর্যন্ত। আমি এখানে জানিয়ে রাখি, আসলে পানি উন্নয়ন বোর্ড এবং ভুক্তভোগীরা আমাকে জানিয়েছেন যে ভূমি অধিগ্রহণ সঠিক মতো সময় মতো না করার কারণেই কিন্তু এই বাঁধ ভাঙ্গন দেখা দেয়। গত 24-এর বন্যায় কিন্তু যে সমস্ত জায়গায় কিন্তু বাঁধ ভাঙ্গন দেখা দিয়েছিল, সেই বাঁধ ভাঙ্গন কিন্তু সম্পূর্ণ কাজ না করার কারণে কিন্তু এবছর এই বাদ দিয়েই কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, নদীর পানি অনেকটা কমে আসলেও কিন্তু নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে এবং আমরা নির্মাঞ্চল কিন্তু অনেকটা প্লাবিত হয়ে আসছে। আমি যদি বলি আপনাকে যে আসলে ফসলি জমি, কৃষিক্ষেত এবং অন্যান্য কিন্তু ঘর বাড়ি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। আমি ভিসি স্টুডিওতে তোমার কাছে। তোমা সিরাজ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।